কার বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহরবানি করে অবস্থান নেবেন না। নেলে কি হয়? সম্প্রতি ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত, সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। আমরা এই সংগ্রামী বীরদেরকে অভিনন্দন জানাই। সরকারের মুখ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দ আসে নাই। এই যে জাবির ইব্রাহিম মারা গিয়েছে, তার অভিপ্রায়টা লক্ষ্য করবেন। সে কি বলেছিল? আরেকটা ছেলে বারবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই তুমি সরে যাও, তুমি ছোট মানুষ। কয় সাবধান, আমাকে সরানোর চেষ্টা করবেন না। আমি এসেছি এখানে আন্দোলন করতে, প্রতিরোধ গড়ে তুলতে। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। এরপরে আপনারা দেখেছেন সবাইকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে গিয়ে সে পুলিশের পেটের মধ্যে ঘুষি বসাচ্ছে। তুই আমার ভাইকে হত্যা করেছিস। আজকে সেই হত্যাকারী পুলিশদেরও বিচার গুলিয়ে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। আমরা পুলিশের সকল সদস্যকে বলছি না যে তারা অপরাধী, কিন্তু যারা অপরাধ করেছে, যারা অবলীলায় মানুষ খুন করেছে, তাদেরকে বিচার আপনারা চান না? সে পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক, তাদের বিচার অবশ্যই হতে হবে। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। এখানে এসে শুনতে পেলাম দুঃখের বিষয়, কৃষক কষ্ট করে ঘাম জড়িয়ে ফসল ফলায়, এই অঞ্চলে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। এখন হিমাগারে রাখতে গেলে বস্তা প্রতি 600 টাকা তাদেরকে দিতে হচ্ছে। এটা অন্যায়, এটা জুলুম, এটা বন্ধ করতে হবে এবং ন্যায্য দামেই সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় ঐক্যের আহ্বানে চলমান আন্দোলনের অংশ হিসাবে রংপুর বিভাগীয় সমাবেশের আজকের সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির সম্মানিত আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, মঞ্চে বসা বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বাংলাদেশের ইতিহাসের রাজনীতির ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, এলডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের সম্মানিত শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের আহত এবং পঙ্গু যোদ্ধাবৃন্দ এবং আমার প্রিয় রংপুরবাসী, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। একদিকে ভারী বর্ষণ, আরেকদিকে আজকের এই সমাবেশকে সফল করে তোলার আপনাদের সংগ্রামী প্রয়াস। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা বৃষ্টির কারণে মাঠ ছেড়ে চলে যাননি, আর আপনাদের তরুণ নেতৃবৃন্দ তারা স্টেজ ছেড়ে আপনাদের সাথে মাঠে গিয়ে বসেছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আপনারা পারবেন। আপনাদের না পারার ইতিহাস নাই, আপনাদের ইতিহাস পারার ইতিহাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আবু সাইদ আপনাদের সন্তান। বৃষ্টি কিসের?
গুলি বৃষ্টিতে সে পাত্তা দেয়নি, বুক পেতে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই রংপুরের মানুষ আপনারা। আমার সম্মানিত সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সব বিষয়ে কথা বলেছেন। আমি আরেকবার কিছু অঙ্গীকার ব্যক্ত করেই আমার কথা শেষ করব। নাম্বার 1, যে বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ করার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্যই সংস্কারের উদ্দেশ্যে গণভোট হয়েছে। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারব না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণও আমরা সরব না। এই আবু সাইদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। আমাদের দ্বিতীয় কথা, তিস্তা এই অঞ্চলের মানুষের দুঃখ। আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কুদাল মেরে প্রথমেই বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। আমরা এই সংগ্রামী বীরদেরকে অভিনন্দন জানাই। সরকারের মুখ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দ আসে নাই। কার বয়ে, কাকে খুশি করার জন্য, কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বুঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহরবানি করে অবস্থান নেবেন না। নেলে কি হয়, সম্প্রতি ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত। অতএব সাফ কথা, তিস্তার ব্যাপারে কোনো ধানাই পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। বলেছিলাম আমরা নির্বাচিত হলে, আল্লাহ তাআলা সুযোগ দিলে, আমরা রংপুর বিভাগকে বানাবো কৃষির রাজধানী। সেই রাজধানীর কথা বর্তমান সরকার ও সংসদে বলছে, কিন্তু রাজধানীকে ভিক্ষা দিলে রাজধানী বনবে না। রাজধানীকে নিয়ে মহাপরিকল্পনা করতে হবে। এখানে এসে শুনতে পেলাম দুঃখের বিষয়, কৃষক কষ্ট করে ঘাম জড়িয়ে ফসল ফলায়, এই অঞ্চলে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। এখন হিমাগারে রাখতে গেলে বস্তা প্রতি 600 টাকা তাদেরকে দিতে হচ্ছে। এটা অন্যায়, এটা জুলুম, এটা বন্ধ করতে হবে এবং ন্যায্য দামেই সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। শুধু এটি নয়, আরো যত জিনিস এখানে উৎপাদন হয়
তার ন্যায্য মূল্য প্রাপ্তি কৃষককে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাজারে দ্রব্যমূল্যে জনগণ অস্থির, সরকারের হৃদয়গুলা ঢুকে না, কারণ জনগণ তো চাঁদাবাজি করে না, তাদের তো অবৈধ অর্থের উৎস নেই, তারা ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়। তাদের এই দুঃখ ওই লোকেরা কেমনে বুঝবে যারা চাঁদাবাজিতে লিপ্ত, যারা ঘুষ দুর্নীতিতে ব্যস্ত, তারা এটা বুঝবে না। আমাদের স্পষ্ট অঙ্গীকার, ইনশাআল্লাহ সব দুর্নীতিবাজরা এক হয়ে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে কয়বার। গগু তুমি দান খাও বারবার, দৌড়া পড়বা একবার, ইনশাআল্লাহ। আগামীতে এই সুযোগ আর দিবে না জনগণ। তখন ন্যায় ইনসাফের ভিত্তির উপরে 11 দল একটি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেই দেশে চাঁদাবাজ তো দূরের কথা, তাদের ছায়াও সহ্য করা হবে না। দুর্নীতি করার প্রয়োজন কারো হবে না, সম্মানজনকভাবে সবাই বাঁচতে পারবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ দুর্নীতি করলে তাকে ছেড়ে কথা বলা হবে না, প্রধানমন্ত্রী হলেও না, তাকেও বিচারের মুখোমুখি করা হবে। সম্মানিত ভাইয়েরা, এ দেশ আমাদের, আল্লাহর রক্ষাকর্তা। আমরা যতদিন বেঁচে থাকব, দেশের 1 ইঞ্চি জমি তো দূরের কথা, একটা বালুর উপরেও কাউকে কর্তৃত্ব করতে দেব না। যারা হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে বলি, আপনারা এইভাবে বাংলাদেশকে বিবেচনা করবেন না। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমাদের সৈন্য 2 লাখ 2.5 লাখ নয়, আমাদের 1 কোটির বেশি। আমি বলবো, এই দেশে জন্ম নেওয়া প্রত্যেকটা নারী পুরুষই আমাদের সৈনিক। জুলাইতে এটার প্রমাণ রেখেছে সবাই, মায়েরা রেখেছে, বোনেরা রেখেছে, মেয়েরা রেখেছে, ভাইয়েরা রেখেছে, সন্তানেরা রেখেছে এবং বয়স্ক পুরুষেরা রেখেছে, কুলের শিশুও রেখেছে। এই যে জাবির ইব্রাহিম মারা গিয়েছে, তার অভিপ্রায়টা লক্ষ্য করবেন, সে কি বলেছিল। আরেকটা ছেলে বারবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই তুমি সরে যাও, তুমি ছোট মানুষ। কয় সাবধান, আমাকে সরানোর চেষ্টা করবেন না, আমি এসেছি এখানে আন্দোলন করতে, প্রতিরোধ গড়ে তুলতে। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। এরপরে আপনারা দেখেছেন সবাইকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে গেছে পুলিশের পেটের মধ্যে ঘুষি বসাচ্ছে। তুই আমার ভাইকে হত্যা করেছিস। আজকে সেই হত্যাকারী পুলিশদেরও বিচার গুলিয়ে দেওয়ার জন্যে একদল উঠে পড়ে লেগেছে। আমরা পুলিশের সকল সদস্যকে বলছি না যে তারা অপরাধী, কিন্তু যারা অপরাধ করেছে, যারা অবলীলায় মানুষ খুন করেছে, তাদেরকে বিচার আপনারা চান না? সে পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক, তাদের বিচার অবশ্যই হতে হবে। শুধু জুলাই নয়, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে এরা যে খুনের রাজনীতির সূত্রপাত করেছিল, পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই হেফাজতের লোকদেরকে হত্যা, তারপরে সারা দেশে 15.5 বছর গুম খুনের রাজনীতি, আয়নাগরের রাজনীতি, জুলাইয়ে এসে মহা হত্যাযজ্ঞ, গণহত্যা যারা চালিয়েছে, একেবারে সেই বিপ্লবের প্রতীক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড পর্যন্ত সকল বিচার করতে হবে। যদি এই সরকারের সেই বিচার করার সাহস না থাকে, বলবো নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে বিদায় নেন। পরবর্তী সরকার এসে সেই বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? শুধু এই মাঠে তৈরি থাকবেন না 24 ঘন্টা, 2 দিন 1 দিন নাকি সারা জীবন? ইনশাআল্লাহ লড়ে যাব, আমরা ক্ষান্ত হব না, আমরা জিতবো ইনশাআল্লাহ, আমরা মাথা নত করব না। আমরা বীরের জাতি হিসাবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবো, কোনো মিনি আধিপত্যবাদের কাছে আমরা নতি স্বীকার করব না। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ, এই বিপ্লবী জনতাকে ধন্যবাদ। হে আবু সাইদ এবং আবু সাইদের বন্ধুরা, তোমাদের আত্মার কাছে আমরা অঙ্গীকার করছি আরেকবার, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের কবর দেয়া হবে ইনশাআল্লাহ। সেই শপথ নিয়ে আজকে এইখান থেকে বিদায় নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ বাস্তবায়নের তৌফিক আমাদেরকে দান করুন।
যুবকরা জেগে উঠো, আমরা তোমাদের সাথে আছি। আজকে ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রমকে জিজ্ঞেস করেছিলাম, মুক্তিযুদ্ধে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন, আরেকবার প্রয়োজন হয়ে পড়ছে, আপনি কি করবেন? তিনি বলেছেন, আমি সমান তালে লড়াই করব। তিনি 100-র কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি যদি সমান তালে লড়াই করেন, আমরা কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছি? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। ফেসিবাদ নিফাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।